সাসপেন্সে ভরপুর একের পর এক টুইস্ট। হাসিনার নারী নির্যাতন কেস থেকে মার্ডার কেসের মিস্ট্রি খুঁজতে খুঁজতে আবার নতুন টুইস্ট। মার্ডার কেসের আসামি খুঁজতেই বেরিয়ে আসে কিডন্যাপিং র্যাকেট, আবার সেটা সলভ হতে না হতেই বেরিয়ে আসে নারী পাচার, আতঙ্কবাদী চক্রান্ত। একজন নারী শক্তির অনন্য প্রতীক, একজন লেডি অফিসার কিভাবে এইসব টুইস্ট হ্যান্ডেল করেছিল, যেখানে মিনিস্টার থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত জড়িত ছিল। বন্ধুরা, কথা বলছি 2024-এ রিলিজ হওয়া সাসপেন্স থ্রিলার মুভি সত্যভামা সম্পর্কে। তাহলে চলুন ঢুকে পড়ি সেই রহস্যের দরজায়। শহরে ক্রাইম বেড়েই চলেছে, তাই পুলিশ ডিপার্টমেন্ট সি নামের একটি নতুন টিম গঠন করেছে, যার লিডার এসিপি সত্যা, যে খুবই ডিয়ারিং আর স্ট্রিক্ট একজন অফিসার। জেন্ডারে ফিমেল হলেও বড় বড় মাফিয়াদের পরনের গামছা খুলে নিতেও পিছপা হয় না সে। শহরের নিরাপত্তা বাড়াতে ডিপার্টমেন্ট একটা অ্যাপ লঞ্চ করেছে, যেটা দিয়ে খুব সহজেই সি টিমের সাথে যোগাযোগ করা যাবে, আর সি টিম তৎক্ষণাৎ অ্যাকশন নিতে রেডি। রিসেন্টলি সি টিম তাদের অ্যাপ ব্যবহার করে একটা গ্যাংকে ধরেছে, যারা পাবলিক প্লেস থেকে মেয়েদের ছবি উঠিয়ে বিকৃত করে ব্ল্যাকমেল করে। প্রেস মিটিংয়ে সত্যা সেই সম্পর্কেই বলছিল। তখন শহরের আর সবার মতো একটা বাচ্চা মেয়েও এই অ্যাপ সম্পর্কে টিভিতে দেখছিল। এখন এই বাচ্চা মেয়েকে মনে করে রাখবে, কারণ সামনে সে অনেক বড় কিছু করতে চলেছে। সত্যা নিজের ডিউটিতে এতটাই স্ট্রিক্ট যে আজ তার বিয়ে, কিন্তু এখনো পর্যন্ত সে মণ্ডপে পৌঁছায়নি। এদিকে তার ফিয়ন্সে ওমর সহ সকল আত্মীয় স্বজন সেখানেই অপেক্ষা করছে। সে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছে, তখন থানা থেকে কল এসেছে। একজন আসামিকে কয়েকজন পুলিশ অফিসার টর্চার করছে, কিন্তু কিছুতেই তার মুখ থেকে কোনো কথা বের করতে পারছে না। তখন সে বিয়ের শাড়ি পরা অবস্থাতেই সেখানে চলে যায় আর আসামিটাকে বাজেভাবে পেটাতে শুরু করে, যেন বাঘিনী স্বীকার করতে শুরু করেছে। পেটানোর এক পর্যায়ে আসামিটি নিজের দোষ স্বীকার করে নেয়, কিন্তু মারতে মারতে তার হাতের চুড়িগুলো ভেঙে তার হাতের মধ্যেই ঢুকে গিয়েছে। তখন পাশের থেকে একজন লেডি কনস্টেবল বলে, ম্যাম, চুড়িগুলো খুলে নিলে হতো না? তখন বাঘিনী উত্তর দেয়, এর আগে দুইজন অফিসার চুড়ি না পরেই টর্চার করেছে, তাতে লাভ কি হয়েছে? শুনে পুরুষ অফিসাররা লজ্জায় লাল হয়ে যায়। এরপর সত্যা থানা থেকে বেরিয়ে যাবে, তখনই সে দেখতে পায় একজন মেয়ে তার সাথে দেখা করার জন্য এসেছে, কিন্তু কনস্টেবল হিমা সত্যা এখন ব্যস্ত আছে বলে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করছে। সত্যা তখন বলে মেয়েটিকে তার কাছে পাঠিয়ে দিতে। মেয়েটি একটি কমপ্লেন নিয়ে তার কাছে এসেছে, কিন্তু কমপ্লেন ফাইল করতে ভয় পাচ্ছে। মেয়েটির নাম হাসিনা। তার স্বামী নরেন পেশায় একজন ট্যাটু আর্টিস্ট, যে প্রচুর পরিমাণে নেশা করে আর এক একদিন এক একটা মেয়ের সাথে রাত কাটায়। হাসিনা কিছু বললেই তাকে খুব খারাপভাবে টর্চার করে। এখানে বলে রাখি, নরেন যার সাথেই রাত কাটাক না কেন, তার শরীরে একটা বিশেষ ট্যাটু তৈরি করে। এক কথায় নরেন একটা পাক্কা হারামি। হারামি কেন বললাম, চলুন জানা যাবে। 2 দিন আগেও হাসিনা তার ঘরে ফিরে দেখতে পাই নরেন তার ঘরে অন্য একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছে। হাসিনা কিছু বলার আগেই উল্টো হাসিনাকে সে বাজেভাবে মারধর করে। নিজের ভোগ বিলাসের জন্য নরেন সব কিছুই করতে পারে, তাই হাসিনা ওর হয়ে সত্যাকে কমপ্লেন করতে চাচ্ছিল না। কিন্তু সত্যার হাসিনাকে দেখে অনেক বেশি মায়া হয়, তাই হাসিনাকে বলে নরেনকে কল করার জন্য। সে ভেবেছিল একটু ভয় দিলে হয়তো নরেন ভালো হয়ে যাবে, কিন্তু সত্যা জানতো না যে নরেন কোন লেভেলের হারামি, আর এটার পরিণাম যে কতটা ভয়ানক হয়েছিল সেটা জানতে ভিডিওটি দেখতে থাকো। হাসিনা তখন না চাইতেও নরেনকে কল করে। সত্যা তখন নরেনকে বলে সে যেন হাসিনার সাথে যোগাযোগ না করে, আর যদি সে এমনটি করে তাহলে এরপর নরেনকে হাসিনার মুখোমুখি হতে হবে। এটা শুনে হাসিনার হাজবেন্ড নরেন অনেক বেশি রেগে যায়, কারণ সে আর 5টা ছেলের মতো সাধারণ ছেলে নয়। সে খুবই ডেয়ারিং আর ড্রাগ অ্যাডিক্টেড এবং সাইকো টাইপের ছেলে। এখানে হাসিনা ছোট ভাই ইকবাল আর তাদের ফ্যামিলি ফ্রেন্ড দিবিয়ার সাথেও সত্যের পরিচয় হয়। ইকবাল আর দিবিয়া একই সাথে ডাক্তারি পড়ছে। ইকবালের মা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই তখন থেকে হাসিনা তাকে মা আর বোন দুজনের ভালোবাসা দিয়েই বড় করেছে। অন্যদিকে ইকবালও তার বোন হাসিনাকে অনেক বেশি ভালোবাসে। এরপর সত্যা বাড়িতে আসে, যেখানে আত্মীয়রা তার জন্য বিয়ের মণ্ডপেই অপেক্ষা করতে করতে চলে গিয়েছে, যার কারণে তার বাবা মা শ্বশুর শাশুড়ি তার উপর অনেক অভিমান করেছে। তখন সে সবার অভিমান ভাঙায়, আর তারপরে ওমরের সাথে সত্যার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা বাসর ঘরে ঢুকতেই সত্যার ফোনে হাসিনার কল আসে। অপর প্রান্ত থেকে হাসিনার আর্তনাদ শোনা যাচ্ছে, হাসিনার উপর ভয়ানক অত্যাচার করা হচ্ছে। শুনতেই সত্যা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সত্যার কাছে যাওয়ার জন্য নরেন হাসিনাকে ইচ্ছামতো টর্চার করছে, আর বেচারা হাসিনা চিৎকার করে কান্না করছে। কিন্তু তার বিশ্বাস এখনই অফিসার সত্যা এসে তাকে বাঁচাবে। সত্যা হাসিনার বাড়িতে পৌঁছায়, তার আগে নরেন হাসিনার অবস্থা অনেক খারাপ করে ফেলে। সত্যা বাড়িতে পৌঁছাতেই নরেন হাসিনার গলা কেটে দিয়ে পালিয়ে যায়। অনেক কষ্ট করেও সত্যা হাসিনাকে বাঁচাতে পারে না।
ওদিকে আবাসিক এলাকায় নরেনের পিছু করতে করতে সে 6 রাউন্ড গুলি চালায়, যার মধ্যে একটি গুলি নরেনের বুকে লাগলেও সে সেখান থেকে পালিয়ে যায়। সাত্য়া যখন হাসিনাকে হাসপাতালে নিয়ে যায়, গাড়িতে বসে হাসিনা শেষবারের মতো একটা কথা বলে যে তার ভাই ইকবালের খেয়াল রাখতে, কারণ সে বেঁচে থাকতে ইকবালকে মায়ের অভাব বুঝতে দেয়নি, কিন্তু সে মারা যাওয়ার পর তার দেখাশোনা করার মতো আর কেউ থাকবে না। এদিকে হাসিনা নিষেধ করা সত্ত্বেও সাত্য়া নরেনকে কল করেছিল আর হাসিনাকে এটা বলে আশ্বাস দিয়েছিল যে সে তার পাশে থাকবে, কিন্তু সে রাতে হাসিনা তার পাশে ছিল না। সাত্য়া যদি এমনটা না করতো তাহলে আজ হাসিনা বেঁচে থাকতো। এজন্যই ইকবালের মনে এসিপি সাত্যার উপরে অনেক বেশি ক্ষোভ জন্মায়। এরপর আবাসিক এলাকায় গুলি চালানোর জন্য সাত্যাকে পানিশমেন্ট দেওয়া হয়। জোসেফ স্যারের জন্য সাত্যার চাকরিটা এবারের মতো বেঁচে যায়। সাত্য়া তখন অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, কারণ হাসিনার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করে। আর এই ডিপ্রেশন তার পার্সোনাল লাইফেও অনেক বড় প্রভাব ফেলে, কারণ বিয়ের অনেক দিন হয়ে গেলেও সে বেবি কনসেপ্ট করতে পারছে না, আর তার জীবনটা যেন এলোমেলো হয়ে গিয়েছিল। সাত্যার হাজবেন্ড ওমর পেশায় একজন রাইটার যে বই লেখে, আর এই মুহূর্তে এসিপি সাত্যাকে নিয়েই একটি বই লিখেছে সে। এরপর সে নরেনকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। নরেনকে খোঁজার জন্য সাত্য়া তার চর থমাসের সাথে গোয়াতে এসেছে। এখানে একটা মেয়ের শরীরে সেই ট্যাটু দেখতে পায় তারা, তাই তারা ধারণা করে এই মেয়েটির সাথে যে ছেলেটি রয়েছে সেই হয়তো নরেন। কিন্তু পাবের মধ্যে তারা ছেলেটির উপরে আক্রমণ করার পর জানতে পারে যে তারা ভুল মানুষের উপর আক্রমণ করেছে। তখন মেয়েটি বলে তার সাথে নরেনের সম্পর্ক ছিল, কিন্তু অনেকদিন আগেই সে তাকে রেখে চলে গিয়েছে, আর সেই তার শরীরে এই ট্যাটুটি করে দিয়েছিল, যে ট্যাটু হাসিনার শরীরেও ছিল। এরপর হঠাৎ করে খবর আসে ইকবাল নিখোঁজ হয়েছে। তার বাবা কমপ্লেন করেছে থানায়, কিন্তু এই কেসটি অন্য একটি থানার আন্ডারে, তাই সাত্য়া এই কেসটি নিয়ে আর এগোতে পারবে না। তাই সে পার্সোনালি ইনভেস্টিগেশন করতে শুরু করে আর জানতে পারে ইকবাল কলেজ থেকে বেরিয়ে একটি কফি শপে গিয়েছিল, আর তারপর থেকেই সে নিখোঁজ। তাই তারা কলেজের সিসিটিভি ফুটেজ চেক করে আর সেখান থেকে দেখতে পায় যে ইকবাল কলেজে ঢুকেছে ঠিকই, কিন্তু বের হয়নি। তখন তারা বুঝতে পারে এখান থেকে অন্য কারোর সাথে বা অন্য কোনো গাড়িতে করে ইকবাল বেরিয়েছে। এরপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় তাদের সার্ভারে ওই সময়ের কোনো ফুটেজ নেই, তার মানে কেউ ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। তাই তারা পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে আর সেখান থেকে দেখতে পায় যে ইকবাল একটি কালো গাড়িতে করে বেরিয়ে গিয়েছে, যেই গাড়িটি মিনিস্টার রামাকান্ত রেড্ডির ভাগ্নে ঋষি রেড্ডির ছিল। তখন ঋষির সাথে দেখা করার জন্য সাত্য়া আর তার পুরো টিম মিনিস্টারের বাড়িতে যায়, কিন্তু মিনিস্টার তাকে ঋষির সাথে দেখা করতে দেয় না। মিনিস্টার তখন বলে সে ডিআইজির সাথে কথা বলে নেবে, কারণ ডিআইজি তার কলেজ ফ্রেন্ড। তাই সাত্যার সন্দেহ হয় যে এই সবের সাথে মিনিস্টারও যুক্ত রয়েছে। এরপর সাত্য়া ইনভেস্টিগেশনের জন্য ইকবালের বাড়িতে যায়, যেখানে সে দিবিয়াকেও দেখতে পায়। দিবিয়া তখন জানায় ছোটবেলা থেকেই আমি আর ইকবাল একই সাথে লেখাপড়া করি, আমরা দুজনেই খুব ভালো বন্ধু, কিন্তু ইকবাল আমাকে ছোটবেলা থেকেই অনেক পছন্দ করে, কিন্তু আমি সব সময় ওকে বন্ধুর মতোই দেখি। কিছুদিন আগে হসপিটালে একটা রোগীর জন্য এ নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল, তখন অনেক চেষ্টা করেও তেমন কাউকে পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই আমাকে দেখে একটা ছেলে রক্ত দিতে চায়, আর সে ছিল মিনিস্টারের ভাগ্নে ঋষি রেড্ডি। সেদিনই আমার সাথে ঋষির পরিচয় হয়, আর ধীরে ধীরে এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এরপর থেকে ইকবাল কেমন একটা হয়ে যায়। আমাদের ক্লাসে কাদের নামের আরও একটি ছেলে ছিল যে আমাকে পছন্দ করত। ছেলেটি সবসময় আমাকে বিরক্ত করত, কিন্তু আমি কাদেরকে পছন্দ করতাম না। একদিন ক্যাম্পাস থেকে আমাদের সাথে জোর জবরদস্তি ছবি ওঠাতে গেলে তখন ইকবাল চলে আসে আর কাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে যেটা করছে সেটা ভুল, কিন্তু কাদের ইকবালের সাথেও খারাপ ব্যবহার করতে থাকে। তখনই সেখানে ঋষি চলে আসে আর কাদেরকে মারতে মারতে অনেক খারাপ অবস্থা করে ফেলে। তখনই ইকবাল তাকে থামানোর জন্য চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ঋষি ইকবালকেও থাপ্পড় মেরে বসে, যাতে করে ইকবালের অনেক বেশি খারাপ লাগে। ঋষি পেশায় একজন ভিডিও গেম ডিজাইনার। দিব্যার মুখে এসব কথা শুনে সাত্য়া ফিরে আসে। এরপর ঋষির লোকেশন ট্র্যাক করে সাত্যার কাছে পৌঁছে যায়। ঋষিকে তুলে আনলে ডিআইজি আনন্দের কল আসতে থাকে, কিন্তু সাত্য়া আজ কারোর ফোন রিসিভ করে না। এরপর তদন্তের সামনে আসে ঋষির তৈরি ভিডিও গেম। বেসিক্যালি এই গেমের মধ্যে সরাসরি ভয়েস চ্যাট এবং টেক্সট মেসেজও করা যায়, যেখানে নেহা নামের একটি মেয়ের সাথে ঋষির পরিচয় হয়। একসাথে গেম খেলতে খেলতে তারা এক পর্যায়ে এসে ভালো বন্ধুত্বে পরিণত হয়েছে। এসিপি সাত্য়া তখন ঋষি আর তার মধ্যে কি কি চ্যাট হয়েছিল সেগুলো বের করার জন্য বলে। এরপর ঋষিকে ছেড়ে দেয়, কিন্তু এর মধ্যে সাত্যার একটা উদ্দেশ্য রয়েছে, যেটা একটু পরেই জানা যাবে। ঋষি নিজের বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে বিজয় নামের একটি ছেলের সাথে যোগাযোগ করে, কিন্তু সে জানতো না সাত্য়া আসলে তাকে ট্র্যাক করছিল। সাত্য়া তখন মিনিস্টারের বাড়ি থেকে আবার ঋষিকে অ্যারেস্ট করে। ডিআইজি তখন আবার তাকে বাধা দেয়,
কিন্তু ডিআইজির মোবাইলে আইজিপি স্যারের কল আসে আর সে এই কেসটা হ্যান্ডেল করার জন্য সাত্যাকে স্পেশাল পাওয়ার দেয়। এবার ঋষি সব বলতে শুরু করে। নেহা একজন টেরোরিস্ট যে এখানে বোম ব্লাস্ট করার জন্য এসেছিল। এই কেসে নেহা আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য একটা ট্র্যাপ করেছে। এসব সে জানতে পেরেছে বিজয় নামের একজন লোকের কাছ থেকে, যে একদিন ঋষির সাথে ভিডিও গেমের মাধ্যমে আলাপ করেছিল। সে নিজের পরিচয় দিয়েছিল এসিপি বিজয় বলে। এসব কিছু ঋষি তার আঙ্কেল ডিআইজিকে জানাতে গেলে অফিসের সামনে থেকেই সে শুনতে পারে তার মামা মিনিস্টারের উপরে আক্রমণ হতে চলেছে, যেটা সম্পর্কে বিজয় তাকে ইতোমধ্যেই বলেছে। তাই সে বিজয়ের সাথে আবার আলাপ করার জন্য ডিআইজিকে কিছু না জানিয়ে বাড়িতে ফিরে আসে আর গেমে ঢুকে বিজয়কে খুঁজতে থাকে। বিজয় তখন ঋষির দুর্বলতার সুযোগ নেয়, ঋষির কাছে নেহার চ্যাট স্টোরি জানতে চায়। তখন ঋষি নেহার চ্যাট স্টোরি যাচাই করে এটা দেখতে পারে যে আক্তার নামের একটি ছেলের সাথে সে চ্যাট করেছে, যে এই টেরোরিস্ট অ্যাটাক করাতে চলেছে। তখন ঋষি চ্যাট স্টোরি দেখে আক্তারকে খুঁজতে গিয়ে সেখানে ইকবালকে খুঁজে পায়। ইকবালের হাতে একটি কাগজ ছিল, যেটা ইকবাল ডাস্টবিনে ফেলে এখান থেকে চলে যায়। যেটা ঋষি উঠিয়ে দেখতে পায় সেখানে তার মামার উপর আক্রমণ করা হবে এমন একটা প্ল্যান করা হয়েছে। ঋষি তখন ইকবালকে আটকানোর জন্য বিজয়ের কাছে হেল্প চায় আর বিজয়ের কথা মতোই ইকবালকে কলেজ থেকে তুলে সেদিন জঙ্গলের মধ্যে নিয়ে আসে। কিন্তু এরপর সে কি করবে এটা জানার জন্য যখনই সে বিজয়কে কল করে তখনই ইকবাল পেছন থেকে তার উপর আক্রমণ করে। এক পর্যায়ে ঋষি ইকবালকে ধাক্কা দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়, কিন্তু ধাক্কা দেওয়ার ফলে ইকবালের কি অবস্থা হয়েছিল সেটা আমরা পরেই জানতে পারবো। এরপর এসিপি সাত্তিয়া তার পুরো টিম নিয়ে জঙ্গলে ইকবালকে খুঁজতে থাকে। তারা সেখানে একটা ভাঙা ডাল দেখতে পায় যেটাতে রক্ত লেগেছিল। পাশেই সাত্তিয়া একটি ভাঙা ডালে হাসিনার গলার সেই হাড়টি দেখতে পায়। মাটিতে থাকা পায়ের ছাপ অনুসরণ করতে করতে তারা একটা গর্তের মধ্যে সেন্সলেস অবস্থায় ইকবালকে পড়ে থাকতে দেখতে পায়। এবার বিষয়টি সাত্তিয়ার কাছে ক্লিয়ার হয়। আসলে ঋষি ইকবালকে ধাক্কা দিলে সে ভাঙা ডালের উপর গিয়ে পড়ে, যেটা তার পিঠে ঢুকে গিয়েছিল। এরপর সে বাঁচার জন্য জঙ্গলের বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু অনেক বেশি রক্তক্ষরণের জন্য সে সেন্সলেস হয়ে গর্তে পড়ে গিয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন থাকে, হাসিনার মার্ডারের সময় তার হাড়টি নরেনের হাতে চলে গিয়েছিল, তাহলে সেটা এই জঙ্গলের মধ্যে কিভাবে আসলো? তাহলে কি ইকবালের এই অবস্থার পেছনে নরেনের হাত আছে? হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় ইকবাল কোমাতে চলে গিয়েছে আর সে একদিন পরেও জ্ঞান ফিরতে পারে, আবার নাও ফিরতে পারে। তাই সত্য পর্যন্ত পৌঁছাতে এখন নরেনকে খুঁজে বের করতে হবে। এদিকে ডিসিপি তার বন্ধু মিনিস্টারকে বলছে ঋষি পুরোপুরি ফেঁসে গিয়েছে। এটা এতদিন কিডন্যাপিং কেস ছিল, কিন্তু এখন অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে। আর যদি ইকবাল মারা যায় তাহলে ঋষির সাথে সাথে মিনিস্টারের ক্যারিয়ার এখানেই শেষ। এখন বাঁচতে হলে ঋষির বাড়ি থেকে বাইরে যাওয়া তো দূরের কথা, অনলাইনে যাওয়াও বন্ধ করতে হবে। এই কথাগুলো ঋষি সিঁড়িতে দাঁড়িয়ে শুনছিল। তখনই সে কী করবে এটা জানার জন্য বিজয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এই মুহূর্তে বিজয়ের ফোন অফলাইন বলছিল। তাই সে এবার কি করবে সেটা বুঝতে পারছিল না। এদিকে এসিপি সাত্তিয়ার চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে, কারণ সে এই কেসের মধ্যে কোনো কানেকশন খুঁজে পাচ্ছে না। বিজয়কে, সে কেন ঋষিকে বাঁচাতে চাইছে, আবার নরেনই বা কোথায়? হাসিনার হার কিভাবে ইকবালের কাছে আসলো? এরপর সে খোঁজ নিয়ে জানতে পারে এসিপি বিজয় নামের কোনো পুলিশ অফিসার নেই আর নেহা নামেরও কোনো আইডেন্টিটি নেই। এর মধ্যে মিনিস্টার আর ডিআইজির কেসটিকে ধামাচাপা দেওয়ার জন্য চক্রান্ত শুরু করে। অফিসার জোসেফকে তারা রিটায়ারমেন্টে পাঠিয়ে দেয় আর প্ল্যান করে ইকবালকে টেরোরিস্ট ঘোষণা করে দেবে, তাহলে এই কেসটা এখানেই ধামাচাপা পড়ে যাবে। তাই তারা ইকবালের আসল ফাইলটি একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে আর মাত্র 3 দিন সময় ছিল জোসেফ স্যারের হাতে। এর মধ্যে অফিসার জোসেফ জানতে পারে ইকবালের ফাইলটা কোথায় রাখা হয়েছে। জায়গাটা ছিল খুবই ডিয়ারিং, এক কথায় গ্যাংস্টারদের আড্ডাখানা, যেখানে কোনো পুলিশ কিংবা কমান্ডো যেতে দ্বিতীয়বার ভাববে। সেখানে গিয়ে এসিপি সাত্তিয়া ফাইলটি নিয়ে আসে। এরই মধ্যে ঋষি জেল থেকে পালিয়ে যায়। তাই সাত্তিয়া দিবিয়ার ফোন ট্যাপ করে জানতে পারে যে ঋষি কোথায় রয়েছে, কিন্তু ঋষি সেটা বুঝতে পেরে এখান থেকেও পালিয়ে যায় আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে দিবিয়ার সাথে মিলে সত্য খুঁজতে থাকে। এদিকে সাত্তিয়া ইকবালের বাবাকে এগিয়ে দিতে তাদের বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেওয়ালে টাঙানো ফ্যামিলি ফটোর মধ্যে বিজয়ের ছবি দেখতে পায়। কিন্তু ইকবালের বাবা জানায় ছবিতে থাকা লোকটি বিজয় নয়, বরং ইকবালের মামা অমিত। এদিকে নেহার ফেস মায়া নামের একটি মেয়ের সাথে ম্যাচ করে। মায়াকে পুলিশ ট্র্যাক করতে শুরু করে আর ফলো করতে করতে ডিআইজি স্যারের কাছে পৌঁছে যায়, যার সাথে মায়া একটি ফার্ম হাউসে ডেটে এসেছে। সাত্তিয়াকে দেখে ডিআইজি লজ্জায় মুখ লাল করে ফেলে। তখনই ডিআইজি স্যারের ফোনে তার পিএ কাদেরের কল আসে। তখন সাত্তিয়া এটা বুঝে যায় যে ডিআইজি আর তার পিএ মিলেই
সেই ফুটেজগুলো ডিলিট করেছিল। অন্যদিকে ঋষি আর দিব্যা সেই লোকটিকে খুঁজছে, যে ঋষিকে বিজয়ের কথাই সেই ইনজেকশন ডেলিভারি করেছিল, যেটা দিয়ে সে ইকবালকে সেন্সলেস করেছিল। এক কথায় ডেলিভারি বয়। তখন ডেলিভারি বয় বলে সে যার কথাতে ডেলিভারি করেছে তাকে সে দেখেনি। এটা শুনে ঋষি অনেক বেশি ডিপ্রেশনে চলে আসে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এখন তার কাছে আর কোনো উপায় নেই। এরপর সাত্যাকে কিডন্যাপ করা হয়, আর তার চোখ খুলতেই সে দেখতে পারে যে সে একটা কন্টেইনারের মধ্যে রয়েছে, আর সেখানে তার মতো আরও অনেক মেয়ে বন্দি রয়েছে। তখনই সে একটি মেয়ের ওড়না নিয়ে কন্টেইনারের দরজা খুলে ফেলে, আর দেখতে পায় তারা মাটি থেকে অনেক উপরে রয়েছে। এরপর সে বুদ্ধি খাটিয়ে মেয়েগুলোকে উদ্ধার করে, কিন্তু তখনই এখানে অমিত অর্থাৎ ইকবালের মামা চলে আসে, আর তার দলবল নিয়ে সাত্যার উপরে আক্রমণ করে। একা একটি লেডি অফিসার এতগুলো গুন্ডার সাথে ফাইট করতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তখন গুন্ডাগুলো তাকে মারধর করতে শুরু করে। সেই মুহূর্তে সেখানে সেই বাচ্চা মেয়েটিকে দেখানো হয়, যে এসিপির সেই অ্যাপটি ব্যবহার করে সি টিমকে সব কিছু জানিয়ে দেয়। তখন মুহূর্তের মধ্যে এখানে পুলিশ ফোর্স চলে আসে আর সবাইকে অ্যারেস্ট করে নেয়। এরই মধ্যে 3 দিন পার হয়ে গিয়েছে, আর অফিসার জোসেফের রিটায়ারমেন্টের দিন চলে এসেছে। সাত্যাকেও এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। সেই কেসটা নিজে থেকেই সলভ করতে থাকে। এরই মধ্যে সাত্যার কাছে তার অ্যাসিস্ট্যান্টের একটি মেসেজ আসে, দিবিয়ার ক্লাসমেট কাদের এখন ওয়াইজাক শহরের একটি হাসপাতালে ভর্তি। তখন সাত্যার হাজব্যান্ড অমর তাকে একটি মেসেজ দেখায়। তখনই তার একটি ক্লু মনে পড়ে যায়, আর সেটি হচ্ছে মেসেজের মধ্যে থেকে এল অক্ষরটি মিসিং। তখন তার বিজয় আর নেহার মেসেজের কথা মনে পড়ে যায়, যেগুলোতেও এল অক্ষরটি মিসিং ছিল। আর ইকবালের বাড়িতে গিয়ে সে সেদিন ইকবালের কিবোর্ডটি দেখেছিল, যেখানে এল অক্ষরটি মিসিং ছিল। তখন তার মাথায় আরেকটি ক্লু আসে, এদিকে থমাস নরেনের লোকেশন পেয়ে গিয়েছে। তারপর তারা সেখানে গিয়ে দেখতে পায় নরেনের খুবই খারাপ অবস্থা হয়েছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একজন ডাক্তার এসে মাঝে মাঝে তাকে ট্রিটমেন্ট করে। দেশের কোথাও তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, এমন একটি দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত। ওদিকে দিবিয়ার ক্লাসমেট কাদেরেরও একই অবস্থা, সেও এই একই রকম একটি রোগে আক্রান্ত হয়েছে, আর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তখন সাত্তিয়া সব কিছু বুঝতে পারে, আর হাসপাতালে ইকবালের খবর নিতে এসে জানতে পারে যে ইকবাল নাকি সেখান থেকে পালিয়েছে। ইকবাল হাসপাতাল থেকে পালিয়ে সোজা দিবিয়ার বাড়িতে আসে, আর সেখানে এসে সে ঋষিকে দেখতে পায়। তখন ঋষির উপরে সে আক্রমণ করে, আর একটি ইনজেকশন তার শরীরে পুশ করে। তখনই এখানে এসিপি সাত্তিয়া হাজির হয়, আর তখনই এখানে এই মুভির আসল টুইস্ট বোঝা যায়। আর সেটি ছিল এরকম, ছোটবেলা থেকেই ইকবাল দিবিয়াকে ভালোবাসতো, কিন্তু দিবিয়া কখনোই ইকবালকে সেই রকম দৃষ্টিতে দেখতো না। ইকবালের বোন মারা যাওয়ার পর ইকবালের মধ্যে প্রতিশোধ নেওয়ার জন্য একটা টেন্ডেন্সি চলে আসে, আর এরপর যখন তার ভালোবাসা দিবিয়া ঋষির সাথে অ্যাফেয়ার শুরু করে, তখন তার বিষয়টি খুবই খারাপ লেগেছিল। এরপর ঋষি যখন তার গায়ে হাত তুলেছিল, তখন সে প্রতিশোধ নেবে বলে ঠিক করে নিয়েছিল। তাই সে ঋষির গেমের মধ্যে ঢুকে নিজের মামা অমিত আর নেহার কাল্পনিক আইডি ক্রিয়েট করে, আর ঋষিকে তার জালে ফাঁসিয়ে নেয়। নেহা হয়ে সে ঋষির সাথে বন্ধুত্ব করে, আর এসিপি বিজয় হয়ে ঋষিকে ভয় দেখায় নিজের কাজ হাসিল করার জন্য। এতে করে ঋষি সবার কাছে টেররিস্ট হিসেবে চিহ্নিত হয়। অন্যদিকে ইনজেকশন পুশ করে সে তার বোনের খুনিকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, যার কারণে সে মাঝে মাঝেই গিয়ে ইনজেকশন পুশ করত, আর তারা মৃত্যুর কোলে ধরে পড়ত। একইভাবে দিবিয়ার কলেজ ফ্রেন্ড সেই ছেলেটিকেও সে ইনজেকশন পুশ করে। ইকবালের সব সত্যি এখন সাত্তিয়া জেনে গিয়েছে, যেটা শুনে ইকবাল অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সে পুলিশের কাছে সারেন্ডার করে, আর এখানেই মুভির দি এন্ড হয়ে যায়। এটাই ছিল আজকের মুভি সত্যভামা, একজন নারী শক্তির অনন্য প্রতীক, ভালোবাসা আর ত্যাগের একটি অবিস্মরণীয় গল্প। আশা করি মুভির এই অসাধারণ যাত্রা আপনাদের হৃদয়ে একটি গভীর ছাপ ফেলেছে। আপনারা যদি মুভিটি দেখে মুগ্ধ হন, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এমন আরও চমৎকার মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন মুভি আর নতুন গল্প নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন এবং ভালো থাকুন, রহস্যের দরজার সাথেই থাকুন।